আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন। কেন্দ্রের ভেতর সবার মাস্ক পরা বাধ্যতামূলক। রংপুরে আবু সাইদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ঢাকায় বসে তদন্তের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা ও চট্টগ্রামে একই ব্যক্তির একই সময়ে গুলিবিদ্ধের আলাদা মামলা নিয়ে জনমনে প্রশ্ন। শিল্পপতি ব্যবসায়ীদের আসামি করায় জন্ম দিয়েছে বিতর্কের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোভিড ও ডেঙ্গুর শঙ্কার মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২,৫১,১১১ শিক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ অগস্ট। ১১ থেকে ২৮ অগস্ট পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। এবার ৯ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬,১৮,০১৫ জন ছাত্র এবং ৬,৩৩,০৯৬ জন ছাত্রী অংশ নিয়েছে। ৯,৩১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ২,৭৯৭ কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এবার সুষ্ঠুভাবে আয়োজনে কঠোর পদক্ষেপ নেয় শিক্ষা মন্ত্রণালয়। করোনা সতর্কতায় কেন্দ্রের ভেতর সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। গত ২৪ জুন এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সাথে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা। এ মামলায় গ্রেপ্তার যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সময় দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলা ঢাকায় বসে তদন্ত করে মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপন সহ গণশুনানি নিয়ে টালবাহানার প্রতিবাদে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তাদের অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে নিয়ে বানোয়াট বক্তব্য দেওয়ার প্রতিবাদও জানায় শিক্ষার্থীরা। দলীয় সমাবেশে হামলা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে খুলনা মহানগর বিএনপি। নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আইনজীবী সৈয়দ শামীম হাসান জানান, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবের মিলনায়তনে সোনাডাঙ্গা থানা কর্মী সভা চলাকালীন শেখ হাসিনা ও তার চাচাতো ভাই এমপি শেখ জুয়েলের নির্দেশে বিএনপি কর্মীদের উপর বর্বর হামলা ও গণগ্রেপ্তার চালায় পুলিশ। অবরুদ্ধ করে রাখা হয় বাদীসহ বিএনপি নেতাদের। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হল নতুন ৩টি ডাইভিং বোট। খুলনা নেভাল বার্থের জেটিতে ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙার কমিশনিং করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এসব বোট বাহিনীর আধুনিকায়ন ও নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বাড়াতে বিশেষ অবদান রাখবে বলে আশা করেন নৌবাহিনী প্রধান। এ সময় কমিশন পাওয়া ডাইভিং বোটগুলোর অধিনায়কদের কাছে কমিশনিং ফরমান তুলে দেওয়ার পাশাপাশি বাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করেন তিনি। বোটগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। ডুবুরি কার্যক্রমের আধুনিকায়নে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। প্রতিটি বোটে রয়েছে ১২.৭ মিলিমিটার হেভি মেশিন গান, উন্নত সার্ভেইলেন্স রাডার, জিপিএস,
ইউকো সাউন্ডার এবং আধুনিক কন্ট্রোল সিস্টেম। এর মাধ্যমে নৌবাহিনীর ডুবুরিরা আরও কার্যকর ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবে। কমিশনিং অনুষ্ঠানে সামরিক, অসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সহ জাহাজের কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিশাল কর্মকাণ্ডে নিরাপত্তা প্রদান সহ দেশ ও জাতির প্রয়োজনে সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব পালনে নৌবাহিনী সদা প্রস্তুত থাকতে বদ্ধপরিকর। আজ নৌবাহিনীতে 3টি ডাইভিং বোর্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের নদীপথ কিংবা সমুদ্রে যে কোনো স্থানে ডুবুরি অপারেশন ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি আশা করি। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে চোখে গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এবছরের 20 মার্চ তার পক্ষে মামলা করেন ছাত্রদলের এক নেতা। এতে জানানো হয় ঢাকায় 4 আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। এরপর গত 17 জুন চট্টগ্রামে আরেকটি মামলা করেন ভুক্তভোগী সাইফুদ্দিন। অভিযোগে জানানো হয় চট্টগ্রামে একই সময়ে তিনি আহত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে একই ব্যক্তির একই সময়ে গুলিবিদ্ধ দাবি করে 2 শহরে দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মামলায় শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করায় জন্ম দিয়েছে বিতর্কের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এতে তার ডান চোখে ছররা গুলি লাগে। এ ঘটনায় গত 20 মার্চ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি MA হাশেম রাজু। এতে জানানো হয় 4 আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন সাইফুদ্দিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 201 জনকে আসামি করা হয়। এরপর গত 17 জুন সাইফুদ্দিন নিজে বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 167 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় আছেন স্থানীয় বেশ কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী। এই মামলার এজাহারে বলা হয় ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এরপর চট্টগ্রামে চলে আসেন। 1 আগস্ট থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন তিনি। 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন। পরদিন 5 আগস্ট আবারও আন্দোলনে অংশ নিলে পতিত আওয়ামী লীগের ক্যাডারদের ছোড়া গুলি লাগে তার মাথা, পা এবং চোখে মুখে। সাইফুদ্দিন সরকারের গ্যাজেটভুক্ত গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত। জুলাই আন্দোলনের এই যোদ্ধার একই দিনে ঢাকা এবং চট্টগ্রামে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একই ভিকটিম নিজে বাদী হয়ে সম্প্রতি চট্টগ্রামের কুলশী থানায় একটা মামলা করেছেন গত 17/6/25 ইংরেজি তারিখে। সেখানেও বলা হচ্ছে যে এই 4/8/24 ইংরেজি তারিখ হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জমায়েত হই। তাহলে উনি যদি চট্টগ্রামে 4 তারিখ জমায়েত হন এবং 5 তারিখ উনি ঘটনা দেখিয়েছেন এখানে 5/8/24 ইংরেজি তারিখ স্বৈরাচারী সরকারের দেয়া কারফিউ ভঙ্গের জন্য বুকে এবং পায়ে ব্যথা নিয়ে আমি চট্টগ্রামের বাদুরতলা থেকে মিছিল শুরু করি, তাহলে উনি দেখা যাচ্ছে 5, 4 এবং 5 তারিখ তিনি চট্টগ্রামে ছিলেন। একই ব্যক্তি, একই ভিকটিম যদি ঢাকা এবং চট্টগ্রামে একই দিন একই সময়ে দুটো ঘটনাস্থলে থাকেন, তাহলে দুটো মামলায় তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। মামলায় বিভিন্ন পেশার, বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্পপতিদের আসামি করা নিয়েও সন্দেহ পোষণ করেন এই আইনজীবী। যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, সম্পৃক্ত না, এই ধরনের কিছু সামাজিক ব্যক্তিত্বকে এখানে আসামি করে, যারা অনেক সময় আমি কিছু দেখেছি এখানে তারা দেশেও ছিল না। একজনের আমার কাছে ভিসা এবং পাসপোর্ট আছে, যে দেখা যাচ্ছে ওনারা বাংলাদেশে ছিলেন এই ঘটনার সময়, এরকম লোককে এখানে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলেছেন একই সময়ে একই ব্যক্তি দেশের 2 শহরে আহত হওয়ার ঘটনা নজিরবিহীন। হয়রানিমূলক মামলা না নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকার পরেও পুলিশ কিভাবে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মামলা নথিভুক্ত করলো তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা।
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 জনকে পুশ ইন করানো হয়েছে। ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে ঘটে এই ঘটনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক তাদের পুশ ইন করে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও সীমান্ত এলাকা দিয়ে 19 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। মোহাম্মদ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামের মাঝামাঝি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ 8 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে স্থানীয় বিজিবি ক্যাম্প তাদেরকে আটক করে। জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস সারা দেশে পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লায় জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। ঝালকাঠিতে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী 9 জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 12 জনকে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ময়মনসিংহ, বগুড়া, হবিগঞ্জ, নাটোর ও রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। কুষ্টিয়ায় 8 লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে বিজিবি। জেলার ভেড়ামারা উপজেলার 16 দাগ বড় মসজিদ নামক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। জানায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের 47 বিজিবি অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করে, যার বাজার মূল্য 8,26,000 টাকা। এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি। চাকরির স্থায়ীকরণ ও বয়সসীমার শিথিল সহ 4 দফা দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজপাডিকর লাইন সহকারীরা। টানা কর্মসূচির অংশ হিসেবে সকালে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন তারা। এ সময় বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পাচ্ছেন না। তাই দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরির স্থায়ী ও মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা। পর্যটন নগরী রাঙামাটিতে গড়ে উঠেছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন। 90 লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগের এই প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির দৃশ্যপট বদলে দিচ্ছে কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাঁধ। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে ঘুরে বেড়ানোর নতুন গন্তব্য হয়ে উঠছে কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাঁধ। এখানেই গড়ে উঠছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন। এরই মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের মাঝে। কেবল বাঁধের পাশে সৌন্দর্য বর্ধনই নয়, স্থানীয়দের হাঁটা ও অবসর সময় কাটানোর এক মনোরম পরিবেশ এটি। প্রকল্পের কাজ চলমান থাকলেও পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন অনেকেই। আসলে জায়গাটা অনেক সুন্দর হয়েছে, এখানে ভালোই লাগে, মানে বিকালের টাইমে আসলে। নদীর পাশে সড়কের বিশাল খালি জায়গা জুড়ে চলছে সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ। এই প্রকল্পের ভিত্তি গড়ে উঠেছে কাপ্তাই হ্রদের ভাঙন ঠেকাতে বাস্তবায়িত নদী ভাঙন রোধ বাঁধের উপর। অবৈধ দখল থেকে বাঁচাতে এবং স্থানীয়দের বিনোদনের লক্ষ্যে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ নিজস্ব তত্ত্বাবধানে শুরু করে এই প্রকল্পের কাজ। আমরা একটা সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি এবং এই কাজটা প্রায় 89 লক্ষ টাকা ব্যয়ে আমরা একটা গার্ডেন করতেছি, যেটার মাধ্যমে টুরিস্টরা আকৃষ্ট হবে এবং স্থানীয় লোকজন সেখানে জগিং, ওয়াকিং করার সুযোগ পাবে। তো এই উদ্যোগের ফলে রাঙামাটির অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। এটি শুধু শহরের অবকাঠামোই নয়, রাঙামাটির পর্যটন সম্ভাবনাতেও যোগ করবে নতুন মাত্রা, এ আশা রাঙামাটিবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।